আজকের এই ভিডিওতে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের টুলগুলো শিখব। এরপর আমরা ক্লাস শেষে বোনাস হিসাবে ফাইবারের একটি রিয়েল প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো। এই কাজটি আপনাদের জন্য আজকের টাস্ক হবে না, বরং আপনাদের অনুপ্রেরণার জন্য, যাতে করে আপনারাও আমার সাথে যদি এই জার্নিটা ফুলফিল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও ফাইবার থেকে বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাহলে আমাদের কাজ শুরু করে দিই। সর্বপ্রথম আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট অন করে নিলাম। অ্যাডোবি আফটার ইফেক্টের জন্য কম্পিউটারের মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে, আপনি সেটি হচ্ছে Core i5 8GB র্যাম এবং 200 এর উপর SSD, 156 SSD হলেও হবে। যদি আমাদের কম্পিউটার রেডি থাকে এবং অ্যাডোবি আফটার ইফেক্ট আপনি ইনস্টল করে নেন, তাহলে চলুন। আমার অ্যাডোবি আফটার ইফেক্ট হচ্ছে 2020, বাকিগুলোর ইন্টারফেসও সিমিলার। প্রথমে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিলাম। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেনু বার, এই যে বার যেটি আছে এটিকে বলা হয় মেনু বার। এই জায়গায় হচ্ছে যে লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় টাইটেল বার। আমরা এই প্রজেক্টটি সেভ করেছি, কোনো নাম দিয়ে সেভ করে নেই, সেই জন্য অটো এই নামে সেভ হয়ে গেছে। যদি আপনারা ফাইলটি সেভ করার সময় কোনো নাম দিয়ে থাকেন, তাহলে সেই নামে এই জায়গায় সেভ হবে। এগুলাও আমরা পরবর্তী ক্লাসগুলিতে আরও ডিটেলসভাবে জানব। তাহলে বুঝতে পারলাম আমরা এই জায়গা হচ্ছে টাইটেল বার, এটি হচ্ছে মেনু বার, এই জায়গায় হচ্ছে টুল বার। এরপর এই জায়গায় হচ্ছে আমরা কোনো একটা জিনিস ইনপুট করব, অর্থাৎ আমরা যে ফাইলগুলোতে কাজ করব সেই ফাইলগুলো আমরা এই জায়গায় নিয়ে আসব। এরপর এই জায়গায় হচ্ছে আমরা যে ফাইলগুলো আনব সেইগুলোর যে ইনফো আছে, যেমন ধরেন এই যে ফাইল আনলাম এটি কত এমবির, কত সাইজের, এটি কোনটি, এই জায়গায় ছোট্ট করে একটা পিকচার দেখাবে। এরপর এই জায়গা হচ্ছে টাইমলাইন বার, অর্থাৎ এই ফাইল এই জায়গা থেকে নিয়ে এসে এই জায়গায় আমরা আনব, আনার পর আমরা এই জায়গায় কাজ করব। এরপর এই জায়গা হচ্ছে আমাদের বিভিন্ন কাজকে সহজ করার জন্য বিভিন্ন এফেক্টের জায়গা, যেগুলো আমরা ধীরে ধীরে শিখব। আসুন সর্বপ্রথম আমরা একটি কম্পোজিশন তৈরি করে নিই। কম্পোজিশন তৈরি করার জন্য এই যে দেখুন এই লেখা রয়েছে ক্রিয়েট আ নিউ কম্পোজিশন। এই জায়গায় যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন একটা কম্পোজিশন আসলো। কম্পোজিশনটি কত সাইজের হবে, অর্থাৎ আমরা যে ভিডিওতে কাজ করব সেটি আমরা কোন সাইজের নিতে যাচ্ছি। যদি আমরা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করি, যেমন ধরেন ইনস্টাগ্রাম, তাহলে তার সাইজ হচ্ছে এটি 1080 বাই 1080। যদি আমরা এইচডি ভিডিওর জন্য কাজ করি, তাহলে আমরা এই কাস্টমের এই জায়গায় যাব। এই জায়গায় গিয়ে আমরা এটি এইচডি টিভি 1080 বাই 29.97 ফ্রেম এটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা 25 এটিও সিলেক্ট করতে পারি। আমি আপাতত এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করা শেষ হয়ে গেলে এরপর আমরা এই জায়গা থেকে কত সেকেন্ডের আমরা এই
কম্পোজিশনটি নিব। এটি হচ্ছে ফ্রেমের সংখ্যা। এরপর এটি হচ্ছে সেকেন্ডের সংখ্যা, এটি হচ্ছে মিনিট, এটি হচ্ছে ঘন্টা। তো আমরা চাচ্ছি আমরা যে অ্যানিমেশনটি করব তার লেন্থ হবে, প্রথম কম্পোজিশনের লেন্থ হবে 10 সেকেন্ড। এরপর আমরা যে কম্পোজিশন নিব তার ব্যাকগ্রাউন্ড আমরা বাহ্যিকভাবে দেখব কোন কালারের। আমি আপাতত দিয়ে দিচ্ছি সাদা, আপনি চাইলে কালো দিতে পারেন বা বিভিন্ন কালার দিতে পারেন। আপনি যেই কালারই দেন না কেন এটি আপনাদের কাজের সময় শুধু দেখাবে, কিন্তু রেন্ডার করার সময় এইটি ব্যাকগ্রাউন্ড হিসাবে কাউন্ট হবে না। এই জায়গায় আপনি যেই কালারই দেন, রেন্ডার করার সময় যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার আলাদাভাবে সিলেক্ট না করেন তাহলে কালো আসবে। আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে সিলেক্ট করতে হয় সেগুলোই আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে জানতে পারব। এতটুকু এখন জেনে নেই যে এই জায়গায় যে কালার রয়েছে সেটি হচ্ছে আমাদের কাজের জন্য কম্পোজিশনের কালার। আমরা সাদা নিয়ে নিলাম। এরপর ওকে দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের কম্পোজিশন রেডি। এবার আপনার যদি মনে হয় যে আপনি কম্পোজিশন নিতে ভুল করে নিয়েছেন, তাহলে আপনি এই জায়গায় মাউস নিয়ে মাউসের রাইট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কম্পোজিশন সেটিং, এই জায়গায় ক্লিক করলে আমরা পূর্বে যেইগুলা চেয়েছিলাম সেইগুলাই আমরা এখন দেখতে পাচ্ছি। তো আগে আমরা এই জায়গায় কম্পোজিশনের নাম দেই নাই। যদি আপনি নাম দিতে চান তাহলে আপনি এই জায়গায় একটা কম্পোজিশনের নাম দিতে পারেন। যেমন ধরেন আমাদের ফার্স্ট কম্পোজিশন, ফার্স্ট দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এই জায়গায় কম্পোজিশন সেটিংয়ে দেখুন অ্যাডভান্স, 3D রেন্ডার, এগুলা কি সেগুলো আমরা পরবর্তী যখন প্রজেক্ট করব তখন ভালো করে ডিটেলস জানতে পারবো। আপাতত এগুলা জানার প্রয়োজন নাই, বেসিক এই এতটুকু বুঝে নিলেই হয়ে যাবে। ওকে, আমাদের কম্পোজিশন রেডি। চলুন এবার আমরা ধীরে ধীরে এই টুলগুলোর কাজ সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম আমরা যে টুলটি দেখতে পাচ্ছি এই জায়গায় মাউস নিলে দেখুন এটির নাম হচ্ছে সিলেকশন টুল। এই জায়গায় যদি মাউস নেই কি হ্যান্ড টুল, এটির নাম কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এটি হচ্ছে জুম টুল, এটি রোটেশন টুল, এটি হচ্ছে ক্যামেরা। অর্থাৎ এটি হচ্ছে যখন আমরা 3D নিয়ে কাজ করব তখন এইটির প্রয়োজন পড়বে। এরপর এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, দেখুন অ্যাঙ্কর পয়েন্ট। এরপর এটি হচ্ছে শেপ, এরপর পেন টুল, এরপর টেক্সট, এরপর ব্রাশ, এরপর ক্লোন স্ট্যাম্প টুল, এরপর ইরেজার টুল, এরপর রটো ব্রাশ টুল, এরপর পাপেট পজিশন পিন টুল। এখন আমরা আপাতত এগুলোর নাম শিখলাম। নাম মুখস্থ করার প্রয়োজন নেই, যখন আপনি কাজ করবেন তখন মাউস ঠিক এই জায়গায় নিয়ে নিলেই অটোমেটিক দেখবেন হোভার হয়ে তার নাম চলে আসছে। প্রথমে আমরা সিলেকশন টুল এর কাজ কি দেখে নেই। কাজটি ভালোভাবে দেখার জন্য আমরা আপাতত এই জায়গা থেকে একটি শেপ লেয়ার নিয়ে নিচ্ছি। শেপ লেয়ার নিয়েও আমাদের ডিটেলস ক্লাস হবে। দেখুন এবার আমি সিলেকশন টুলে আছি। সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি এটিকে নাড়াচাড়া করতে পারছি। দেখতে পাচ্ছেন আমরা এটি নাড়াচাড়া করতে পারছি। এরপর এটিকে আমরা যে কোনো একটি কর্নার ধরে টেনে ছোটো বড়ো করতে পারছি।
দেখুন দেখুন আমাদের ধরেন এই শেপের উপর আমাদের এই সিলেকশন টুলটি নিয়ে এরপর আমরা কিবোর্ডের অল্টার চেপে আরেকটি শেপ বানিয়ে নিতে পারি। তাহলে আমরা কি পেলাম, এই সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্টকে নাড়ানো চাড়ানো যায়, এরপর শেপের যে কোনো একটি পয়েন্ট থেকে তাকে ইচ্ছে মতো নাড়ানো যায়। এরপর অবজেক্টকে আপনি কপি করতে চাইলে সোজা এর উপর অল্টার চেপে আপনি টান দিলেই কপি হয়ে যায়। এতটুকু বুঝে থাকলেই হবে। আরও বাকি যেগুলা কাজ রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে যখন বড় প্রজেক্ট করব তখন আমরা আরও ভালো করে দেখতে পারব। এরপর হচ্ছে আমাদের হ্যান্ড টুলের কাজ কি? হ্যান্ড টুলের কাজ হচ্ছে, দেখুন মনে করেন আমাদের মাউসের যে হুইলটি আছে সেটিকে সামনে দেওয়ার কারণে আমাদের কম্পোজিশনটি বাইরে চলে গেছে, বা কোনো একটা কাজের জন্য আমরা নিখুঁতভাবে কাজ করব সেজন্য আমরা জুম করেছি। জুম করার পর আমরা এটিকে টানতে চাচ্ছি, তো তখন আমরা সিলেকশন থেকে এই জায়গায় হ্যান্ড টুলে গিয়ে দেখুন আমরা স্মুথভাবে ইচ্ছে মতো কম্পোজিশনকে নাড়াতে পারছি, কিন্তু কোনো একটি অবজেক্টে নাড়াচাড়া করছে না, কোনো একটি অবজেক্টে কোনো সমস্যা হচ্ছে না। এই কাজটি আমরা যদি শর্টকাট করতে চাই তাহলে কিবোর্ডের স্পেস এই জায়গায় যদি আমরা চেপে ধরি, দেখুন অটোমেটিক চলে গেছে হ্যান্ড টুলে, একই কাজ হবে। যদি আমরা কিবোর্ডের স্পেস চাপা ছেড়ে দিই, দেখুন অটোমেটিক চলে গেছে সিলেকশন টুলে। আমরা শর্টকাটও দেখে নিলাম। এরপর হচ্ছে জুম টুলের কাজ কি? যদি আমরা সিলেক্ট করি, এরপর দেখুন যত আমরা দিব ক্লিক করব তত জুম হবে। এরপর অল্টার চেপে ধরে যদি আমরা ক্লিক করি তাহলে জুম আউট হবে। অল্টার ছেড়ে জুম, অল্টার চেপে ধরে জুম আউট। এবার যদি আমাদের কম্পোজিশন এইরকম ছোট বড় হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, যখন আমি যদি মাউসের হুইলটি সামনে দিয়ে দেই, জুম হচ্ছে ঠিক আছে, কিন্তু কম্পোজিশন সঠিক জায়গায় আসছে না, তাহলে আমরা কি করব? সহজ বিষয়, এই জায়গা থেকে গিয়ে আপনি যদি ফিট আপ টু 100% দেন, দেখুন আমাদের কম্পোজিশনটি জায়গায় চলে আসছে। আফটার ইফেক্টে কাজ শেখা একেবারেই সহজ। যদি আপনি জিনিসটাকে সহজ ভাবেন তাহলে দেখবেন একেবারেই সহজ। আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি ঠিক সেইভাবে শিখুন, দেখবেন কোনো রকমের কোনো কষ্ট হবে না। আসুন, আমাদের কম্পোজিশন ফিট হয়ে গেছে। এরপর আমাদের জুম টুলের কাজ শেষ। রোটেশন টুল, দেখুন রোটেশন মানে কি? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছেন যে কোনো জিনিসকে ঘুরানো। তো আমরা রোটেশন দিয়ে কিভাবে ঘুরাবো, দেখুন হ্যাঁ, আপনি যেরকম চাচ্ছেন সেই রকম ঘুরবে। আপনি যদি চান এই কর্নারকে আপনি এই জায়গায় নিয়ে আসবেন, দেখুন আপনি যেরকম চাচ্ছেন সেই রকম হচ্ছে। এই কর্নারকে এই জায়গায় নিয়ে আসবেন, এই কর্নারকে এই জায়গায় নেবেন, দেখুন এই জায়গায় চলে আসছে। তাহলে আপনারা রোটেশন টুলের বেসিকটি বুঝতে পারলেন। এই সবগুলা দিয়ে যখন আমরা প্রজেক্ট উঠাবো তখন দেখবেন এক একটি অ্যানিমেশন, এক একটি কাজ কত রকম
হয়ে থাকে আর কত সহজভাবে হয়ে থাকে, যেটি আমরা এতদিন মনে করতাম না জানি কি। চিন্তার কারণ নেই, আপনিও পারবেন। রোটেশন টুলের কাজ শেষ। এরপর হচ্ছে ক্যামেরা এর জন্য টগল সুইচে গিয়ে আমরা এটিকে 3D বানিয়ে দিলাম। এবার দেখুন ক্যামেরা আমাদের এই জায়গায় 1 ভিউ দেওয়া আছে, এর জন্য আমাদের নিউ থেকে গিয়ে একটি ক্যামেরা নিয়ে নিতে হবে। ক্যামেরা নিলাম। দেখুন আমরা এই ক্যামেরার টুল দিয়ে আমাদের শেপকে 4D 3D ভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখুন শেপের পাশ, শেপের নিচ, শেপের উপর, যেভাবে চাচ্ছি আমরা সেটিকে দেখতে পাচ্ছি। এখন যদি আপনারা এই অল্প সময়ে আমার ক্যামেরা তৈরি করা, 3D বানানো এইগুলা না বুঝেন, তাহলে চিন্তার কোনো কারণ নাই। এইগুলা নিয়ে তো আমাদের প্রজেক্ট হবে আলাদা। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে দেখুন এই টুলটি কতটুকু কাজের, এটি দিয়ে আমরা কি করতে পারি, একটা ধারণা নিয়ে নেন। আচ্ছা, আমাদের এটির কাজ শেষ, আপাতত ডিলিট দিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। বলুন তো অ্যাঙ্কর পয়েন্টের কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, ভাবতে থাকুন। অবশ্যই প্রয়োজন আছে। প্রয়োজন না হলে কি এই জায়গায় দিত? দেখুন আমরা যখন একটি শেপ ক্রিয়েট করব, সেই বিষয়টি বোঝার আগে এই জায়গায় দেখুন এডিট থেকে আমরা চলে যাব প্রেফারেন্সে। এই জায়গা থেকে আমরা যাব জেনারেলে গিয়ে আমাদের এই জায়গায় দেখুন সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট আর নিউ শেপ লেয়ার। দেখুন এইটা হচ্ছে আনচেক দেওয়া। তা আনচেক দেওয়া হলে কি হয়, প্রথমে আমরা সেটাই দেখে নিই। যখন আমরা একটি শেপ লেয়ার নেব, হ্যাঁ, শেপ লেয়ার নেওয়ার পর আমাদের অ্যাঙ্কর পয়েন্টটি কোথায়, মধ্যখানে আছে নাকি ওর ইচ্ছা মতো জায়গায় বসে গেছে? এটি তার ইচ্ছা মতো জায়গায় বসে গেছে। এখন এটি মধ্যখানে বসলে কি আর না বসলে কি, সেটি বোঝার জন্য দেখুন আমরা এই জায়গায় যাওয়ার আগে, যেহেতু আমরা এটি সম্পর্কে জানি, এই জায়গা থেকে রোটেশন টুলের দিয়ে দেখায়। আমরা যখন এই শেপটিকে ঘুরাচ্ছি, তখন এই শেপটি কোথায় থেকে ঘুরছে, মধ্যখান থেকে নাকি পাশ থেকে? কিন্তু আপনি যদি চান এটিকে মধ্যখান থেকে করবেন, তাহলে সেটি কি হবে? দেখুন আপনি মধ্যখানে নিতে চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করে আপনি এইভাবে হাত দিয়ে নেবেন। এরপরও কি মধ্যখানে আসছে কি? হয়তো কিছুটা আসছে, কিন্তু পারফেক্ট আসছে কি না সেটা আমরা বুঝতে পারছি না। আরেকটু বোঝার জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরুন এই জায়গায় রাখলাম। তাহলে এবার রোটেশন করি। দেখুন একই কাজ করছি, কিন্তু আমাদের শেপটি আগে এই কম্পোজিশনের ভিতরেই ঘুরত, কিন্তু বর্তমানে চলে যাচ্ছে বাহিরা। এটিকে কাকে কেন্দ্র করে ঘুরছে? এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটি হচ্ছে কুটি, এটিকে কেন্দ্র করে সে ঘুরছে। এবার যদি আমি এটিকে আরেকটু পাশে নেই, এই জায়গায় রাখি, এবার দেখুন এটিকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে মূল বিষয় হলো অ্যাঙ্কর পয়েন্ট যে জায়গায় হবে তাকে কেন্দ্র করে আমাদের অবজেক্টগুলো রোটেশন হবে, বা তাকে কেন্দ্র করেই আমাদের অ্যাঙ্করগুলোর পজিশন অ্যানিমেশন হবে। সেজন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্টকে মধ্যখানে নেওয়া অত্যন্ত জরুরি।
তাই আমরা কাজ করার শুরু করার পূর্বে আমরা দেখে নিব আমাদের এডিট থেকে প্রেফারেন্সে গিয়ে জেনারেল, এখানে গিয়ে দেখো আমাদের এই সেন্টার অ্যাঙ্কর পয়েন্টটি চেকমার্ক আছে কি না। যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে এই জায়গায় আমরা চেক দিয়ে দেব। ওকে, এবার আমরা যদি একটি শেপ নেই, তাহলে দেখুন প্রথম অ্যাঙ্কর পয়েন্ট এই জায়গায় ছিল, এখন অটো চলে গেছে এই জায়গায়। আমরা যেখানে ক্লিক করি না কেন দেখুন এটি এক শেপের ভিতর আরেকটি শেপ হয়ে গেছে। দুইটা শেপ কিভাবে নিব আমরা পরবর্তীতে দেখব। দেখুন অ্যাঙ্কর পয়েন্ট বর্তমানে কোথায় আছে, আমি মাউস ছেড়ে দিচ্ছি, দেখুন অটো মধ্যখানে চলে আসছে। যদি আপনারা কেউ সাময়িক এই জেনারেলে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট এটিকে বের করতে না পারেন তাহলে কি করবেন? তাহলে আমি এখন প্রেফারেন্স থেকে জেনারেলে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টকে আনচেক করে দিচ্ছি। ওকে, ডিলিট। এবার একটি শেপ নিয়ে এলাম, দেখুন আমার অ্যাঙ্কর পয়েন্ট তার ইচ্ছে মতো জায়গায় বসে গেছে। এবার আমি কি করব, আমি অ্যাঙ্কর পয়েন্টের এই জায়গায় যাব, যাওয়ার পর দেখুন স্ন্যাপিং এই জায়গায় চেক দেব। চেক দেওয়ার পর আমার অ্যাঙ্কর পয়েন্টকে আমি কোথায় নিব, দেখুন আমি চাচ্ছি মধ্যখানে নিব। মধ্যখানে নেওয়ার জন্য যখন আমি এদিকে মধ্যখানে নিব, ঠিক অটো স্ন্যাপ করে যেমন চম্বুকের মতো টেনে নিয়ে এসে বসে গেছে। আমি এই পাশে নিব, দেখুন চম্বকের মতো টেনে এই কর্নারে চলে আসছে। ঠিক তেমনইভাবে সবগুলো জায়গায় চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। এতটুকু বোঝা হয়ে গেলে আপাতত আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ শেষ। যখন আমরা প্রজেক্ট উঠাবো তখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে কাজ শিখব। অ্যাঙ্কর পয়েন্টটি নিয়ে কাজ শেষ হয়ে গেলে এবার আমরা যাব শেপে। দেখুন শেপে যাওয়ার পর সর্বপ্রথম যে শেপ আছে সেটির নাম কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এই উপরেই দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আমরা এই জায়গায় গিয়ে একটি শেপ নিলাম। শেপ না হয়ে গেলে দেখুন এই শেপের ফিল কালার কি আছে, ফিল হচ্ছে নেভি ব্লু। আমরা এই জায়গা থেকে যদি লাল দিতে চাই লাল, যদি আমরা নীল দিতে চাই নীল, যেই রকম কালারই চাচ্ছি আমরা সেই কালারটি পেয়ে যাচ্ছি। যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে দিয়ে দিই, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার ফিলে গিয়ে এই কালার চাইছি, কালার দিয়ে দিলাম। যদি আমি ফিলের কালার চাই না তাহলে আমি এই জায়গায় নান করে দিই, দেখুন ফিলের কালার উঠে গেছে। যদি আমি ফিলের কালার চাই তাহলে দেখুন, যদি আমি গ্রেডিয়েন্ট চাই লিনিয়ার গ্রেডিয়েন্ট তাহলে দেখুন ফিলের এই জায়গায় আসছে। এবার আমি গ্রেডিয়েন্ট কালার দিব, কালার যদি দিতে চাই এই জায়গায় গিয়ে ধরুন লাল দিলাম, এটিকে আমি এই কালারের দিলাম, দেওয়ার পর ওকে ওকে দেওয়া হয়ে গেলে এবার আমার গ্রেডিয়েন্টকে আমি ঠিক করতে চাচ্ছি। তাহলে রেক্ট্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট এই জায়গায় গিয়ে স্টার্ট পয়েন্টকে যদি আমরা এইভাবে দিই, দেখুন এরপর এডিট গ্রেডিয়েন্ট এই জায়গায় গিয়ে আবার কালার পরিবর্তন করা যাবে। এরপর আপনি
স্ট্র্যাটেজি দিয়ে যখন আপনি এই জায়গায় সিলেকশন টুলে আসবেন, আসার পর দেখুন দুইটা পয়েন্ট আসছে। এই পয়েন্ট দিয়ে আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে যেভাবে গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করেছিলেন এই জায়গায়ও পারবেন। দেখুন এই স্টার্ট ইন পয়েন্টে যদি নাড়ান হাত দিয়ে যেভাবে হবে, নাম্বারগুলো বাড়িয়ে কমিয়ে নিলেই একই কাজ করবে। এরপর আপনি এটিকে লিনিয়ার থেকে রেডিয়াল দেন। রেডিয়াল দিলে কিভাবে হয়, মধ্যখানে নিয়ে আসতে চাইলে দেখুন আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা যদি এই গ্রেডিয়েন্ট নিতে চাই তাহলে দেখুন গ্রেডিয়েন্ট এরকম হলো। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা যদি স্টার্টে এই জায়গায় গিয়ে সিলেকশন টুলে যাই তাহলে আমরা তার পয়েন্টগুলো পেয়ে যাব। বা কীরকম চাচ্ছি ঠিক সেই রকম নিতে পারবো। এগুলা নিয়ে আরও কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর আমরা ফিল থেকে সলিড কালার যে কোনো একটা কালার নিব। এবার আমি একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুলার নেওয়া শেষ হয়ে গেলে ফিল অফ করে দিচ্ছি। ফিল অফ করা শেষ। এবার স্টকে সলিড লেয়ার আপনি নিতে চাচ্ছেন কোন কালারের, ওকে দেন। এরপর এই জায়গা থেকে কালার চুজ করেন। আপনার ইচ্ছা মতো কালার দিলেন। কালার দেওয়া হয়ে গেলে আপনি এই জায়গা থেকে চাচ্ছেন আপনার স্টকটি কত সাইজের হবে। অনেক কাজের একটি টুল এই স্টক, ভালো করে দেখে নেন। এরপর আপনি যদি স্ট্রোকের কালার ও গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে আপনি সেটিও পারবেন। আমরা কালারে গিয়ে সাদা যে অংশ রয়েছে সেই জায়গায় লাল করে দিই। এটি থেকে আমরা একটু শেড লাল করে দিলাম। আমরা চলে গেলাম রেক্ট্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট। এরপর এই জায়গায় গিয়ে সিলেকশন টুল। এরপর আমরা এটিকে কেমনভাবে চাচ্ছি সেই রকম দিতে পারি। আবার স্টককে বড় ছোট করে দেখতে পারি। এরপর স্টক আমরা এটি হচ্ছে লিনিয়ার, এটি হচ্ছে রেডিয়াল। এরপর সলিড কালার ছাড়া স্টক। যখন যে প্রজেক্টে যেরকম স্টক নিতে হবে আমরা সেইভাবে নিব। বেসিক বুঝে নিলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে। অপাসিটি আপনি স্টক নিচ্ছেন ভালো কথা, কত অপাসিটি এর স্টক নিতে চাচ্ছেন সেটিও আপনি এই জায়গা থেকে বলে দিতে পারেন। আরও টুল রয়েছে যে জায়গা থেকে আপনি অপাসিটি ছোটো কম বেশি করতে পারবেন, কিন্তু এই জায়গা থেকেও আপনি পারবেন। দেখুন ওকে, আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ, প্রাথমিক কাজ শেষ। এবার আমরা যদি এই জায়গা থেকে গিয়ে মাউসের রাইট বাটন চেপে ধরি তাহলে কিছু আসছে না। আমরা যদি লেফটে ধরে আমরা যদি চেপে ধরি তাহলে দেখুন একটা পপ আপ আসছে, যে জায়গায় আমাদের আরও বিভিন্ন শেপের টুল আসছে। উপরেরটি ছিল রেক্ট্যাঙ্গুলার, নিচেরটি হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারের কাজ কি, রান করে দিলাম, ফিলে গিয়ে একটি সলিড দিলাম। দেখুন আগের আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলের প্রত্যেকটা ছিল কর্নার, কোনা কোনা, আর এটির হচ্ছে কর্নারটি একটু ঘুরানো। এটিকে যদি আমরা
এই জায়গায় গিয়ে রেডিয়ে যদি আমরা রাউন্ড এজ কমিয়ে দিই তাহলে এরকম, বড় বাড়িয়ে দিলে এরকম। এগুলো নিয়ে বিস্তারিত আমরা আরও পরবর্তীতে দেখব। এরপর এই শেপের কাজ শেষ। আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এরপর ইলিপস টুল, এটির কাজ কি? এটি হচ্ছে গোল শেপ। আপনি যদি এরকম নেন তাহলে শেপটি গোল না হয়ে আপনার ইচ্ছা মতো হয়ে যাবে। যদি আপনি চাচ্ছেন গোল করতে তাহলে অল্টার শিফট চেপে ধরে আপনি এটিকে গোল করতে পারেন। এরপর আপনি যদি চান যে জায়গা থেকে আপনি এটিকে নেবেন ঠিক ওই জায়গা থেকে বড় হতে, তাহলে দেখুন কন্ট্রোল শিফট, যদি আমরা আবার ডিলিট দিই, কন্ট্রোল অল্টার, প্রথমে একটা জায়গা থেকে আপনি শেপটি নিয়ে নেবেন, এরপর কন্ট্রোল শিফট ধরে আপনি বড় করুন, ছোট করুন। দেখুন যে জায়গায় ক্লিক করেছিলেন ওই জায়গাকে কেন্দ্র করে বড় হচ্ছে, ছোট হচ্ছে। আবার ভালো করে বুঝুন, যদি আমরা এটিকে নিয়ে কোনো কিবোর্ডের কোনো একটা অপশনে চেপে না ধরে এরকম বড় ছোট করি তাহলে এটি গোল হবে না। এটি আমরা যেরকম করছি সেরকমই হবে। কিন্তু আমরা যদি গোল করতে চাই তাহলে একটা হচ্ছে অল্টার শিফট, তখন গোল হবে কিন্তু এটি হবে এক পার্শ্ব থেকে। আর যদি আমরা চাই যে জায়গা থেকে আমরা ক্লিক করব ঠিক ওই জায়গা থেকে এটি গোল হবে, তাহলে এই টুলসটি সিলেক্ট করে আমরা প্রথমে একটা শেপ নিব, এরপর মাউস ছাড়ব না, মাউস ধরে রেখে কন্ট্রোল শিফট চেপে ধরে বড় ছোট করব। দেখুন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপর কি আছে দেখুন, এরপর হচ্ছে পলিগন টুল। পলিগন টুল দেখুন, পলিগন টুল আপনি যদি কন্ট্রোল শিফট ধরেন তাহলে যে জায়গায় প্রথম ক্লিক করেছিলেন ওই জায়গাকে কেন্দ্র করে এটি বড় ছোট করতে পারবেন। পলিগন টুলের এই জায়গায় রয়েছে কতটি কর্নার দেখুন, 1 2 3 4 5, 5টি আছে। আপনি যদি এই কর্নার বাড়াতে চান তাহলে এই জায়গায় গিয়ে পলিগন পাথ, এরপর দেখুন রেডিয়াস, রোটেশন, পজিশন, পয়েন্ট, এই যে দেখুন পয়েন্ট, পলিগন পাথ, এই জায়গায় পয়েন্ট, কতটি পয়েন্ট নিতে চাচ্ছেন। আগে ছিল আমাদের কয়টি, 5টি, আমরা চাচ্ছি 9টি, 10টি, 3টি। দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে আমরা অ্যানিমেশনও করতে পারি। একটু দেখে নেন, একটি কি ফ্রেম নিলাম, এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম। এবার যদি আমরা কিবোর্ডের স্পেস চাপি তাহলে দেখুন কীরকম হলো। 2 সেকেন্ডে এসে এটি গোল হয়ে যাবে, আবার 4 সেকেন্ডে আস্তে আস্তে এটি 3, দেখুন প্রথমে 3,
কীরকম ছাতার মতো হয়ে গেল। এবার যদি আমরা এই 10 ধরেন অ্যাঙ্কর পয়েন্ট তুলে দিয়ে এই জায়গায় গিয়ে 10 দিলাম, বা 11 দিয়ে 11 এই জায়গায় কি ফ্রেমের নেওয়ার প্রয়োজন নেই। আমরা রোটেশন এই জায়গায় 2 সেকেন্ডে এসে 1 রাউন্ড ঘুরবে, এরপর 4 সেকেন্ডে গিয়ে 0 হবে। দেখুন মনে হচ্ছে যেন একটা ছাতা ঘুরছে। এরকম আরও মজার মজার অ্যানিমেশন রয়েছে যেগুলো আমরা যখন কাজ সামনের দিকে যাব দেখতে পারব। তাহলে এরপরেরটা হচ্ছে স্টার টুল। দেখুন স্টার আঁকার সময় আপনি কিবোর্ডের আপ অ্যারো যদি বাড়ান তাহলে দেখুন স্টারের কর্নার বাড়বে। যদি ডাউন দেন, ডাউন অ্যারো চেপে ধরেন তাহলে স্টারের কর্নার কমবে। দেখতেই পাচ্ছেন এই সেই সবগুলো নিয়ে এভাবে অ্যানিমেশন করা যায়। কিভাবে করব আমরা দেখব। আপাতত এতটুকু আমরা শিখে নিই। শেপ টুলের কাজ বেসিক এখানেই শেষ। এরপর হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি? পেন টুল হচ্ছে আমাদের ইচ্ছে মতো পাত এঁকে কাজ করতে পারি, আমাদের ইচ্ছে মতো শেপ এঁকে নিতে পারি। পেন টুলের অনেক কাজ রয়েছে। দেখুন এই জায়গায় যদি আমরা একটা পেন টুল দিয়ে শেপ নিয়ে নিই, আমরা আবার যদি আরেকটি শেপ নেই তাহলে নতুন কোনো লেয়ারে হচ্ছে না, সেটি হয়ে যাচ্ছে এই জায়গায়। এবার আমি চাচ্ছি আলাদা আলাদা লেয়ারে, কারণ হচ্ছে যদি আমি একটি লেয়ার নেই তাহলে এটিকে নাড়ানো যাচ্ছে কিন্তু আলাদাভাবে হচ্ছে না। তাহলে আমরা এই জায়গায় একটি লেয়ার নিব, দেখুন এই লেয়ারে এটি আসছে। এরপর বাইরে ক্লিক করব, এরপর আমরা আরেকটি শেপ নিব, দেখুন 2 লেয়ারে হচ্ছে। তখন আমরা আরও সহজে এটিকে নাড়াচাড়া করতে পারব। এগুলাও আমরা পরবর্তীতে শিখব। পেন টুলের কাজ শেষ, কিন্তু আরেকটু কাজ রয়েছে। দেখুন আমরা পেন টুল দিয়ে এঁকে নিলাম, এই জায়গায় শুধু কর্নার হচ্ছে। আমার এই কর্নারের এই জায়গায় যদি আরও কর্নার যোগ করতে চাই তাহলে এই যে প্লাস পেন টুল আছে, এটি যদি আমরা কোনো কর্নারকে রিমুভ করতে চাই এটি সিলেক্ট করে দেখুন পাতে সিলেক্ট করলে রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে কনভার্ট বা টেক্সট টুল। এটির কাজ কি? কোনো একটি কর্নারে গিয়ে যদি আমরা এরকম দিই তাহলে হ্যান্ডেল বের হয়ে যাবে। এই হ্যান্ডেল দিয়ে আপনারা এটিকে গোল বা আপনার ইচ্ছার মতো কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনি যদি হ্যান্ডেলকে সরাতে চান অল্টার চেপে ধরে এই জায়গায় ক্লিক করুন, দেখুন হ্যান্ডেল চলে যাবে, আগের মতো হয়ে গেছে। এরপর হচ্ছে মাস্ক ফর দ্য ফেদার টুল। এই জায়গায় গিয়ে এটির কাজ কি? এটির কাজ আমরা পরবর্তীতে দেখব বড় প্রজেক্টে। আপাতত এইগুলোর কাজ দেখুন কি হয়। পেন টুলের কাজও শেষ। এবার হচ্ছে টেক্সট টুল। এই জায়গায় আমরা ক্লিক করে যদি কোনো কিছু লিখতে চাই, যেমন ধরেন আফটার ইফেক্ট, কি হলো? কোনো লেখা দেখা যাচ্ছে না।
আসলে চিন্তার কারণ নাই, কেন এই জায়গায় টেক্সটের কালারটি হচ্ছে, দেখুন এই জায়গায় সাদা, আমরা এটিকে ব্ল্যাক করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা দিই এটিকে দেখবো আফটার ইফেক্ট, 0 to hero। 0 লেভেল থেকে আমার সাথে থাকলে আপনারা হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের টেক্সটের ফন্ট আমরা এই জায়গা থেকে পাল্টাতে পারি। দেখুন কত ফন্ট আছে। আমি ধরেন চাচ্ছে পপিন্স নিব ফন্ট। দেখুন আমরা এই জায়গা থেকে ফন্ট স্টাইল পাল্টাতে পারছি। এই জায়গায় হচ্ছে বোল্ড, ইটালিক, যেরকম চাচ্ছি সেরকম নিতে পারবো। এইগুলো নিয়েও আমরা বিস্তারিত শিখব পরবর্তী ক্লাসগুলোতে। আপাতত বুঝে নিন এই জায়গা থেকে টাইপ অর্থাৎ টেক্সট টুল নেওয়া হয়। এরপর আমরা যদি এই জায়গায় চেপে ধরি তাহলে দেখুন ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল হচ্ছে লেখাটি এরকম হবে যদি কখনো প্রয়োজন হয়, নয়তো আমাদের প্রয়োজন হবে এটাই, ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ প্রথমে আমরা একটি শেপ নেব, দেখুন। এরপর ব্রাশ টুলের কাজ কি আমরা পরবর্তীতে দেখো, এই জায়গায় এখন দেখানো যাচ্ছে না। এরপর ক্লোন, ইরেজার টুল, এইগুলা পরবর্তী অ্যাডভান্সে লেভেলে গিয়ে, এখন এইগুলার কাজ নেই। এরপর ধরেন চলে আসি পাপেটে গিয়ে আমরা এই জায়গায় একটা কর্নার নিলাম, এই জায়গায় একটা কর্নার নিলাম, এই জায়গায় একটা কর্নার, এই জায়গায় একটা কর্নার। ইফেক্টে গিয়ে পাপেটে যে জায়গায় কি ফ্রেম বসেছে আমরা ইউতে প্রেস করে বের করে দিলাম। এরপর এই জায়গায় গিয়ে আমরা পাপেট সিলেক্ট করে এটিকে এইদিকে দিলাম, এটিকে এইদিকে দিলাম, এটিকে এইদিকে দিলাম, এটিকে ওইদিকে দিলাম। আবার আমরা 2 সেকেন্ডে গিয়ে প্রথমে যে কি ফ্রেম ছিল সেইগুলোকে এই জায়গায় দিয়ে দিলাম। এরপর কেন দিচ্ছি, কেন কি ফ্রেম দিচ্ছি, এইগুলা আপনারা পরবর্তীতে দেখবেন। দেখুন এই জায়গায় যদি আরো কাজ করি, দেখে আমরা পাপেটে ধরে এই জায়গায় দিলাম, এইদিকে এইদিকে। এরপর আবার প্রথম এগুলো Ctrl+C Ctrl+V, তাহলে আশা করি বেসিক হলেও আপনারা বুঝতে পারছেন যে পাপেট টুলের কতটুকু প্রয়োজন আছে। আপনাদেরকে বলেছিলাম যে ফাইবার থেকে আমাদের ক্লায়েন্টের একটা কাজ আপনাদেরকে দেখাবো, যে এই আফটার ইফেক্ট দিয়ে টাকা আয় করা যায় কি না। দেখুন আমার ক্লায়েন্টের একটা কাজ হচ্ছে, ক্লায়েন্ট শুধু দিয়ে দিছে এই ইমেজ। এখন আমাকে বলছে যে এই ইমেজকে আমাকে অ্যানিমেশন করে দাও, এই ইমেজটি দেখে তুমি আমাকে অ্যানিমেশন করে দাও। তাহলে আমি সেটি কিভাবে করব? আমি এটিকে প্রথমে ফটোশপে গিয়ে লেয়ার আলাদা করে নিলাম। প্রথমে এই চুলগুলোকে আলাদা করেছি,
এরপর পাখি, এরপর প্রজাপতি, এরপর এই পানি, আপাতত এইগুলাই। এরপর আমি কিভাবে অ্যানিমেশন করলাম দেখুন। আমি আফটার ইফেক্টে গিয়ে ইনপুট করার জন্য ফাইল থেকে গিয়ে ইনপুটে ফাইল ক্লিক করে যে জায়গায় আমার ফটোশপ ফাইল আছে অথবা ইলাস্ট্রেটর ফাইল আছে আমি সেটিকে নিয়ে ফুটেজের জায়গায় কম্পোজিশন, রিটেন লেয়ার, এরপর ইনপুট। আপনাদেরকে বিস্তারিত পরবর্তীতে বোঝাবো, আজকে শুধু দেখুন কি করি আমি। প্রথমে হচ্ছে এই পাখিটিকে আমি অ্যানিমেশন করব। অ্যাঙ্কর পয়েন্টকে এই জায়গায় দিয়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে এস প্রেস করে স্কেল, এই জায়গা থেকে আমি স্কেল এটি 2 সেকেন্ড পর্যন্ত নিয়ে একটা কি ফ্রেম নিলাম। এরপর প্রথম কি ফ্রেম নিয়ে এসে 0 করে দিলাম। দেখুন পাখি কোথায় চলে গেছে, চিন্তার কারণ নাই, দেখুন পাখি আসছে। তার পূর্বে আরেকটা কাজ করি, বুঝতে সহজ হবে আপনাদের। এই পাপেট পেন টুলের আপনাদেরকে বলেছিলাম যে অনেক কাজ হয়েছে। দেখুন আমি জুম করে এই জায়গায় একটা নিলাম, এই জায়গায় একটা নিলাম, এই জায়গায় একটি, এই জায়গায় একটি। না শেষ হয়ে গেলে এই জায়গায় গিয়ে আমি এটিকে এদিকে দিব, এটিকে এই জায়গায় দিব। 2 সেকেন্ডে গিয়ে ইউতে প্রেস করে কি ফ্রেমগুলো বের করে নিলাম। এরপর কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। দেখুন পাখি উড়া হয়ে গেছে। এরপর আমি একটিকে অল্টার চেপে এই জায়গায় স্টপ আছে ক্লিক করে লুপ আউট এক্সটেন্ড কোড দিয়ে দিলাম। চিন্তার কারণ নাই, আপনারাও শিখবেন এইগুলো। লুপ আউট, এরপর আমি কপি এক্সপ্রেশন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটি রয়েছে কন্ট্রোল ভি। এবার দেখুন আমি অ্যানিমেশন করেছি 2 সেকেন্ড, কিন্তু সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে, মনে হচ্ছে পাখি যেন উড়ছে। এবার একটু জুম আউট করে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দেখুন, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্টের কত প্রয়োজনীয়তা। এস স্কেল এই জায়গায় এই অর্ধ সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম, এই জায়গায় একটি কি ফ্রেম, মধ্যখানে শুরুতে থাকবে 0। স্পিড হয়ে গেছে, এটির প্রয়োজন নেই। আমরা এই কি ফ্রেমকে এই জায়গায় নিয়ে আসবো, উড়ে উড়ে চলে আসবে। দেখুন মনে হচ্ছে যেন পাখিটি এই জায়গা থেকে উড়ে এসে এই জায়গায় বসে গেছে। এরপর আমি এই জায়গা থেকে পজিশন পি কি ফ্রেম নিয়ে এই জায়গা থেকে এই সিলেকশন টুলে গিয়ে এটিকে উপরে বাইর করে দেব। স্ন্যাপ আপাতত তুলে দিলাম। কতক্ষণ উড়ে। এরপর হচ্ছে প্রজাপতি। দেখুন জুম করে আবার আমরা পাপেট পেন টুল নিব। পাপেট টুল নিয়ে এই জায়গায় একটি, এই জায়গায় একটি, এই জায়গায় একটা নিয়ে নিলাম। এরপর অর্ধেক এই জায়গায় গিয়ে এটিকে আমরা এদিকে দিব, এটিকে এদিকে দিব। এরপর 2 সেকেন্ডে গিয়ে ইউতে প্রেস করে কি ফ্রেমগুলো বের করে কন্ট্রোল সি কপি,
Ctrl V পেস্ট। আমার তখন এরপর অল্টার প্রেস করে লুপ আউট, কপি, সবগুলোতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপর আমরা যদি এটিকে ফিট আপ করি, দেখুন মনে হচ্ছে প্রজাপতি উঠছে। এবার আমি প্রজাপতির পজিশন প্রথমে আমি দিয়ে দিব প্রজাপতিটি বাইরে থাকবে, কি ফ্রেম নিব 60 সেকেন্ডে আসার পর সে এই জায়গায় আসবে। এরপর এটি এই জায়গায় ঘুরে এইদিকে আসবে। এরপর এটি এই জায়গা থেকে গিয়ে এইদিকে বের হয়ে যাবে। এখন কিরকম হলো? এবার যদি আমি প্রজাপতির মুখ এই পাত অনুযায়ী দিতে চাই, তাহলে প্রজাপতির লেয়ার সিলেক্ট করে লেয়ারে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে অটো ওরিয়েন্ট এবং পাত করে দিয়ে এরপর আর প্রেস করে জুম করে আমরা স্পেস ধরে হ্যান্ড টুল নিয়ে এরপর রোটেশনে গিয়ে আমরা এটিকে ঘুরিয়ে দেব। এরপর আমরা যদি এটিকে ফিট করে দেব, তাহলে এখন এরকম হয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই ধোঁয়াকে অ্যানিমেশন করা। ধোঁয়াকে কীভাবে অ্যানিমেশন করব? আমরা উইন্ডোজ থেকে আমরা ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল গ্রাফিক্স এটিকে সিলেক্ট করে দিচ্ছি। অথবা আমরা ডিফল্ট দিয়ে দিচ্ছি যাতে আমাদের কাজের সুবিধা হয়। আমরা এই জায়গা থেকে দিব ওয়েব ওয়ার্ক এফেক্ট, ওয়েব ওয়ার্ক। এই উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস নিয়ে কি কাজ রয়েছে আমরা সামনের ক্লাসে দেখব বিস্তারিত, চিন্তার কারণ নেই। আমরা ওয়েব ওয়ার্ককে এই ধোঁয়ার এটিতে অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই হয়ে গেলে দেখুন আমরা এবার যদি স্টার্ট করি তাহলে ধোঁয়াটি কীভাবে নড়ছে। আমরা চাচ্ছি এটি যেন এই দিক থেকে উঠে। এবার দেখুন মনে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি উইডটি এর একটু বড় হোক। ঠিক আছে, স্পিড যেন একটু বেশি হয়, না একটু স্লো হয় ধোঁয়া যেহেতু। হাইটটা একটু কম, 7 মনে হচ্ছে উপরের দিকে যাচ্ছে। ধোঁয়ার কাজও শেষ। এরপর হচ্ছে আমাদের এই যে ধোঁয়ার আগে দেখুন আগুন, এটিকে আমরা অ্যানিমেশন কিভাবে করি দেখুন। টিতে প্রেস করে আমরা অপাসিটি বের করে নিলাম। এরপর প্রথমে অপাসিটি দিয়ে দিব 0,
0 দিলে কি হয় 0, এরপর অর্ধেক সেকেন্ডে গিয়ে দিব 100, এরপর দিব 0, কি হলো দেখুন। মনে হচ্ছে আগুনের কালারটি একটু বেশি হচ্ছে এবং কম হচ্ছে। আমরা যদি এটিকে টিন্ট করে দিই কীরকম হয়, দেখুন মনে হচ্ছে আগুন নিভছে এবং আগুন জ্বলছে। এবার আমরা এটিকে অপাসিটিকে লুপ আউট করে দিব। লুপ আউট, লুপ আউট করে দিলাম। আমাদের এটি অ্যানিমেশন শেষ। এবার হচ্ছে আমাদের চুলের কাজ। আবার আমাদের পাপেট পেন টুল, এটি নিব। পাপেট টুল নিয়ে দেখুন এরপরে এই জায়গায় গিয়ে ওয়ান সেকেন্ডে গিয়ে ইউতে প্রেস করে আমরা প্রথমে যেগুলো ফ্রেম ছিল সেগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল-C, এখন এই জায়গায় গিয়ে কন্ট্রোল-V দিয়ে দিলাম। কন্ট্রোল-V, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। এরকম হবে। এবার যদি আমরা এইগুলো লুপ আউট করে দিই, কপি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। এবার আমরা ফিট করে দিই। এরপর আমরা এটিকে রয়েছে ওয়াটার অ্যানিমেশন করব। ওয়েব ওয়ার্ক, এই জায়গাতে গিয়ে আমি ওয়াটারটি চাচ্ছি নিচ দিয়ে পড়বে
ফাইল আর একটু প্রশস্ত বড় হবে, স্পিড আর একটু বেশি হবে। এবার আগে কীরকম ছিল এখন কীরকম হলো, মনে হচ্ছে ঝর্ণা থেকে পানি পড়ছে। অনেকেই যারা আফটার ইফেক্ট আগ থেকে কিছু পারেন তারা কিছুটা বুঝতে পারছেন আমি কী করেছি, আর যারা বিগিনার তারা শুধু দেখতেই পাচ্ছেন এবং দেখতেই পারলেন যে একটা অসম অ্যানিমেশন হয়েছে। এইরকম আরও বিগ প্রজেক্টের কাজ আমি আপনাদেরকে লাইভ সরাসরি দেখাবো। চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটি আবার দেখবেন, দেখার পর টুলের বেসিক যা দেখিয়েছি তা শুধু দেখতেই থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা প্রজেক্ট বেস একটা প্রজেক্ট করব, বিস্তারিত আলোচনা করব, এরপর ধীরে ধীরে আমরা সামনের দিকে যেতে থাকব। সাথেই থাকুন, নতুন কিছু শিখুন। ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।